বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ ছিল গর্ভবতী অবস্থায় স্বামীর ড্রয়ার থেকে ৫০ টাকা নেওয়া। পেটের ভেতর আমার সন্তানের নড়াচড়া টের পাচ্ছিলাম। অথচ সেদিন আমার সবচেয়ে বড় অপরাধ ছিল স্বামীর ড্রয়ার থেকে মাত্র ৫০ টাকা নেওয়া। আমি কখনো ভাবিনি একটা ছোট্ট নোট এত বড় অপমানের কারণ হতে পারে। সেদিন দুপুরে আমার খুব ইচ্ছে করছিল টক কিছু খেতে। গর্ভবতী মেয়েদের নাকি মাঝে মধ্যে এমন ইচ্ছে হয়। এটা তো স্বাভাবিক। বাসার পাশেই একটা দোকান আছে, ওখানে খুব মজার আমড়া আর ঝাল আচার পাওয়া যায়। কিন্তু আমার হাতে তখন ১ টাকাও ছিল না। স্বামী রাশেদ প্রায়ই টেবিলের ড্রয়ারে কিছু খুচরা টাকা রেখে দিত। আমি ভাবলাম মাত্র ৫০ টাকা নিলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, পরে তাকে বললেই তো হবে। আমি ধীরে ধীরে ড্রয়ারটা খুলে ৫০ টাকার একটা নোট নিলাম। মনে মনে ভাবছিলাম বিকেলে রাশেদ বাসায় ফিরলে হেসে বলবো, শোনো, আজকে কিন্তু তোমার পকেট থেকে ৫০ টাকা চুরি করেছি। এইটুকু মজা করার ইচ্ছে ছিল, কিন্তু আমি বুঝিনি এই ছোট্ট ঘটনাটাই আমার জীবনের সবচেয়ে অপমানের দিন হয়ে থাকবে। বিকেলের দিকে রাশেদ বাসায় ফিরল। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নেড়ে দিচ্ছি। হঠাৎ ড্রয়িং রুম থেকে তার গলা ভেসে আসছে, আমার ড্রয়ার থেকে টাকা কে নিয়েছে? আমি তখনও স্বাভাবিকভাবেই বললাম, আমি নিয়েছি ৫০ টাকা। এই কথা বলতেই যেন পুরো ঘরের বাতাস বদলে গেল। রাশেদ হঠাৎ করে চিৎকার করে উঠল, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আমি একটু থমকে গেলাম। আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, পরে বলতে চেয়েছিলাম, শান্ত গলায় বললাম। কিন্তু সে যেন আরও রেগে গেল। তারপর যা হলো সেটা আমি জীবনে ভুলতে পারবো না। রাশেদ আমার সামনে এসে দাঁড়ালো, আর মুহূর্তের মধ্যে সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। ঘরটা তখন লোক ভর্তি ছিল, শাশুড়ি, দেবর, ননদ সবাই বসেছিল। থাপ্পড়টা খুব জোরে ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড়ের মতো ভারী। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। আমি শুধু পেটের দিকে হাত রেখে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়েটা আসার পর থেকেই বাসার শান্তি শেষ। আজ টাকা নেয়, কাল হয়তো গয়না নিয়ে পালাবে। তার কথা শুনে দেবর হেসে ফেলল। আমার বুকটা তখন যেন ফেটে যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, চুরি করিনি। কিন্তু কেউ আমার কথা শুনল না। রাশেদ আবার বলল, তুমি এত টাকা খরচ করো কেন? বাসায় যা রান্না হয় সেটাই খাও। আমি চুপ করে গেলাম, কারণ আমি জানতাম এই বাসায় আমার কথা বলার অধিকার নেই। সত্যি কথা বলতে কি, বিয়ের পর থেকে আমি কখনোই খুব ভালো মন্দ কোনো খাবার খাইনি। রাশেদ ভালো চাকরি করলেও শাশুড়ি সব কিছু নিজ হাতে রাখতেন। আমার জন্য আলাদা কিছু কিনে আনা তো দূরের কথা, অনেক সময় ভালো মাছটাও আমার প্লেটে আসতো না। আর এখন তো আমি গর্ভবতী। ডাক্তার বলেছিল ভালো খাবার খেতে, ফল খেতে, কিন্তু সেই কথা এই বাসায় বলার সাহস আমার হয়নি। সেদিন রাতে আমি খুব চুপচাপ ছিলাম। ঘুমানোর সময় রাশেদ একবারও আমার দিকে তাকায়নি। আমি সারা রাত জানালার পাশে বসেছিলাম। পেটের ভিতর ছোট্ট বাচ্চাটা নড়ছিল। আমি তার হাতে ধীরে ধীরে বললাম, বাবা, তোর মা খুব খারাপ না রে, শুধু একটু টক খেতে ইচ্ছে করছিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাসায় থাকবো না। যে বাসায় একটা গর্ভবতী মেয়েকে ৫০ টাকার জন্য অপমান করা হয়, সেখানে থাকার কোনো মানে নেই। আমি চুপচাপ আমার কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি তখন জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবার বাসায়। তিনি ঠান্ডা গলায় বললেন, যাও, কিন্তু পরে আবার কাঁদতে কাঁদতে কিন্তু ফিরে আসতে হবে। আমি কিছু বললাম না, কারণ তখন আমার চোখের পানি থামছিল না। বাবার বাসায় এসে মনে হলো একটু শান্তি পাবো, কিন্তু এখানেও একটা কষ্ট আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। রাশেদ একবারও ফোন করলো না। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, তারপর পুরো ১ মাস সে একবারও জানতে চাইলো না আমি কেমন আছি, আমার পেটের সন্তানের কি অবস্থা। রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মনে হতো, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয়? একদিন মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, রাশেদ ফোন করেছে? আমি মাথা নিচু করে বললাম, না। মা তখন দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আমি জানতাম না আমার জীবনের সামনে আরও বড় একটা ঝড় অপেক্ষা করছে। কারণ ঠিক ২ মাস পরে রাশেদের কাছ থেকে এমন একটা খবর আসবে, যা শুনে আমার পুরো পৃথিবীটাই বদলে যাবে।